ভেরিয়েবলের সাপেক্ষে আমার কয়েকটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমার একটা না, একটা হতে পারে, একের অধিকও হতে পারে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন এক বা একের অধিকের উপরে, আলটিমেটলি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কতটুকু এভারেজ চেঞ্জ হচ্ছে সেটাই আলটিমেটলি আমরা বের করব এই রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, আমরা রিগ্রেশন মডেল তৈরি করব এবং সেই মডেলগুলো থেকে আমরা কিছু অ্যানালাইসিস বা আমরা ক্যালকুলেশন করব ফর্মুলা থেকে, দেন সেগুলোর আমরা হচ্ছে প্রেডিকশন করব আলটিমেটলি। তো এইটা আরেকটা। তারপরে আমরা এই চ্যাপ্টারটা আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে রিগ্রেশন এক্সাম্পল, তারপরে সাথে আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপরে কি কি ধরনের টাইপস অফ রিগ্রেশন আছে সেই সব টাইপস অফ রিগ্রেশনের মধ্যে এগুলো আমরা দেখব। তারপরে এই রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিছু রিগ্রেশনের কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটার গুলোকে আমরা এস্টিমেট করব, দেন ফাইনালি আমরা হচ্ছে আমাদের রেজাল্টটাকে ইন্টারপ্রেট করব। তো চ্যাপ্টারটা সহজ, বুঝতে পারলে খুবই সহজ লাগবে। এখান থেকে প্রত্যেকবারই ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসে 5 মার্ক 6 মার্কের। সো আশা করি এইবারও পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে, এই রিগ্রেশন চ্যাপ্টার থেকে, কারণ এখান থেকে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই। সো এখান থেকে থিওরি, আমি যদি বলি থিওরিটিক্যাল টার্ম এখান থেকে খুবই কম, এখান থেকে হয়তোবা ম্যাথমেটিক্যাল টার্ম গুলোতে বেশি আসার কথা। তো এখানে দেখেন রিগ্রেশন অ্যানালাইসিসের একটা ডেফিনেশন দেওয়া আছে। তো রিগ্রেশন অ্যানালাইসিস ইট ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ ফর্মিং এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তার মানে আমরা এখান থেকে মেন যে কাজটা করব, রিগ্রেশন অ্যানালাইসিসের মেইন কনসার্ন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করা, যেখানে ডিপেন্ডেন্স ভেরিয়েবল থাকবে একটা। তার মানে ইকুয়েশন অফ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, এন্ড অন ওয়ান অর মোর আদার ভেরিয়েবল, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি। তার মানে যখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একের অধিক থাকবে, এই এক বা একের অধিক ভেরিয়েবল গুলোকে নিয়ে যখন আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা একটা ফর্ম যখন আমরা তৈরি করব, তখনই মূলত আমরা বলবো একটা রিগ্রেশন অ্যানালাইসিস তৈরি করছে। তো রিগ্রেশন অ্যানালাইসিস কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখেন এটা আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে মানে রিয়েল লাইফের সবচেয়ে মানে এগুলোর চেয়ে বেটার এক্সাম্পল, কারণ এগুলোতে একটু কঠিন করে দেয়া, এই জন্য আমি সহজ করে বলছি যে, কারণ বিভিন্ন লোকেশন, বাসা বাড়ার সাইজ, তারপরে হচ্ছে যেমন কি কি ফ্যাসিলিটিস আছে, এই সমস্তের উপর বিষয় করে কিন্তু আপনি কোন জায়গায় কত কিভাবে মানে কোন জায়গায় আপনি বাসা ভাড়া নিচ্ছেন সেটা আপনি নির্ভর করে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, the marketing director of a company may want to know the demand for the company's product is related to say অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। তার মানে একজন মার্কেটিং একজন কোম্পানির যে মার্কেটিং যে পরিচালক, সে জানতে চাচ্ছে যে তার কোম্পানির প্রোডাক্ট গুলোর আলটিমেটলি চাহিদা কিরকম। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস কিন্তু ইউজ করতে পারি। কারণ কোরিলেশন কি ছিল, কোরিলেশন ছিল শুধুমাত্র দুইটা ভেরিয়েবল, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট রিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, রিগ্রেশনের ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, বাট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এক বা একের অধিক। এটা হচ্ছে মেইন, যদি বলেন পার্থক্য, যে কোরিলেশনের সাথে রিগ্রেশনের মেইন পার্থক্যটা কি। তো কোরিলেশনের পার্থক্যটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, বাট আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিস করব তখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে অনলি ওয়ান, যেটা আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়ান আর মোর যখন আমরা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মধ্যে কি রকম সম্পর্ক, যে আমার যখন ওয়াই এক্স গুলো যখন আমার চেঞ্জ হচ্ছে এক্স, তখন আলটিমেটলি ওয়াইটা কতটুকু চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে রিগ্রেশন। সো তারপরে পরে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, সাপোজ দ্য সেলস ম্যানেজার অফ এ কোম্পানি সে এক্স ওয়ান্টস টু ডিটারমাইন হাউ দ্য নাম্বার অফ ক্রেডিট কার্ড সেল ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ কল। তার মানে আরেকটা কোম্পানির যে ম্যানেজার, আলটিমেটলি এক্স ব্যক্তি, সে জানতে চাচ্ছে যে তার কতটা ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে। বুঝতে পারছেন কি? তার মানে এখানে
যে কোম্পানির ম্যানেজার আলটিমেটলি জানতে চাচ্ছে যে তার কতটা ক্রেডিট কার্ড পার ডে বা পার উইকে সেল হচ্ছে, এবং সে যখন যে বিভিন্ন নাম্বারে যখন কল করে তাদের ক্রেডিট কার্ড নিতে বলে না, তো এইভাবে আর কি তার কতটা ক্রেডিট কার্ড সেলস হচ্ছে। তার মানে ক্রেডিট কার্ড সেল হওয়ার পিছনে তো অনেকগুলো ফ্যাক্টর থাকে বা অনেকগুলো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যে তারা দেখে যে কাস্টমারের মান্থলি ইনকাম কত বা কাস্টমারকে কি কি তারা বেনিফিট দিবে, তার উপরই তো সে ক্রেডিট কার্ড নিবে। তো এই যে ক্রেডিট কার্ড গুলোর যে সেল গুলো যে নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে না, তো সিমিলার ওয়েতে যে কোম্পানি যখন একটা প্রোডাক্ট যখন তার কি কি চাহিদা, যে মানে ওই প্রোডাক্টটার চাহিদাটা আলটিমেটলি কোন কোন ফ্যাক্টর বা কোন কোন ভেরিয়েবলের উপর বা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে, সেইগুলো অ্যানালাইসিস করাটা মূলত হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করা। তো এটা আমাদের এই চ্যাপ্টারে আলটিমেটলি আমরা এখানে কেন পড়বো, তার মেইন কাজ হচ্ছে যে একটা ভেরিয়েবল যখন চেঞ্জ করার সাথে সাথে মানে অন্য মানে ওয়াই ভেরিয়েবলটা আলটিমেটলি আমার কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাই আলটিমেটলি রিগ্রেশনে আমরা বের করি। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে আপনারা মোটামুটি আগে থেকে ধারণা। আমি আপনাদেরকে আগেও ক্লাসে বলছিলাম কোরিলেশন যখন করাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা সাধারণত ওয়াই দ্বারা ডিনোট করি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ডিনোট করি হচ্ছে এক্স দ্বারা। মনে আছে কিনা জানি না। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল যেটা আমরা আলটিমেটলি যেটা আমরা এস্টিমেটেড করি বা প্রেডিক্টেড করি, কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা প্রেডিকশন দিই আলটিমেটলি কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে বাসা ভাড়াটা কোন জায়গায় বেশি বা কোন জায়গায় কম সেটা আলটিমেটলি কিন্তু আমরা প্রেডিকশন করি। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেটা প্রোভাইডস বেসিস ফর এস্টিমেশন, যেটা আমাদের এস্টিমেশন করার জন্য কিছু ইনফরমেশন সেটা আমাদের প্রোভাইড করে। ইট ইজ এ, এটার আরেকটা নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা প্রেডিক্টর ভেরিয়েবলও বলতে পারি, এটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অনেকগুলো নাম আছে, মিনিমাম 6 থেকে 7টা নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা নাম হচ্ছে প্রেডিক্টর ভেরিয়েবল, আরেকটা নাম হচ্ছে এক্সপ্লানেটরি ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কনকমিটেড ভেরিয়েবল, আরো তারপরে হচ্ছে রিগ্রেসেন্ট ভেরিয়েবল। অনেকগুলো নাম আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট সিমিলার ওয়েতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিন্তু অনেকগুলো নাম আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা অনেক সময় রেসপন্স ভেরিয়েবল বলি, অনেক সময় এটাকে আমরা আউটকাম ভেরিয়েবল বলি, তারপরে আমরা এটাকে অনেক সময় হচ্ছে রিগ্রেস ফর বলি। তো অনেকগুলো নাম আছে। তো এতগুলো নাম তো আপনাদের জানা দরকার নেই, জাস্ট ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জানলেই হবে, কারণ এই ভেরিয়েবল গুলো যারা পিওর স্ট্যাটিস্টিক্সে পড়ে তাদের জন্য জানাটা একটু গুরুত্বপূর্ণ। সো কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন একটা if we want to know the expected weekly production of a company, then production will be the dependent variable. The predictor or independent variable could be the capital number of laborers engaged, supply of raw materials। তার মানে এটা আর কি। তো এই যে প্রোডাকশনটা হচ্ছে যদি আমার কি হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তার মানে প্রোডাকশন আলটিমেটলি কিসের উপর নির্ভর করছে, দেখেন কতগুলো লেবার ওই কাজের সাথে জড়িত, আমি কিরকম পরিমাণ আমি র ম্যাটেরিয়াল প্রত্যেকদিন সাপ্লাই করছি, সেটার উপরই তো আলটিমেটলি আমার প্রোডাকশনটা নির্ভর করবে। সো আমি যদি আমার যদি বেশি পরিমাণ যদি আমার লেবার্স যদি কাজ করে, তাহলে আমার কি হবে, আমার প্রোডাকশনটা দেখেন। তার মানে এখানে লেবার যদি আমি চেঞ্জ করি, এটা হচ্ছে মেন। আমরা লেবার্স এর সংখ্যা যদি সাপোজ ধরেন আমরা চেঞ্জ করছি বা বেশি করছি, তাহলে আমার প্রোডাকশন কি হবে, বেশি হবে। ধরেন আমার কোনো একটা উইকে আমার নাম্বার অফ লেবার্স হচ্ছে কমে গেল, তার মানে আলটিমেটলি ওই দিনে বা ওই উইকে আমার প্রোডাকশনটা কি হবে, কমবে না। তার মানে কি আলটিমেটলি এই ভ্যালুগুলো যে সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, এই ভ্যালুগুলোর উপর আলটিমেটলি কি নির্ভর করছে, প্রোডাকশনটা নির্ভর করছে না। তার মানে দেখেন এখানে একটা ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের উপরে আলটিমেটলি নির্ভর করছে কিন্তু হচ্ছে প্রোডাকশনটা। আপনারা কি আসলে কিছু বুঝতে পারছেন নাকি আমি তো বুঝতে পারছি না? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা বুঝতেছি। শিওর? জি স্যার, মোটামুটি বোঝার চেষ্টা করতেছি, আর রেকর্ডিং পাইলে স্যার ক্লিয়ার হয়ে যাবো পুরোটাই। স্যার আপনার ক্লাসে যেরকম বুঝি স্যার, এই অনলাইনে একটু বুঝতে কষ্ট হচ্ছে। অনলাইনে বুঝতে কষ্ট তো একটু হবেই, কারণ এটা তো আর এটা তো সামনাসামনি একরকম
হ্যাঁ সামনাসামনি আর এটা স্যার অনলাইন, সো যতটুকু পারা যায়। হ্যাঁ যতটুকু, কিছু কিছু মনে রাখেন, আমি স্লাইড দিয়ে দিব, আপনারা বাসায় বসে আপাতত দেখবেন, ক্লাসে যতটুকু পারি ততটুকু তো রিভিউ করবো আবার। তো স্যার সামনে ক্লাসগুলো কি অনলাইনে হওয়ার সুযোগ আছে স্যার? না না, অনলাইনে হওয়ার কোনো সুযোগ নাই। ক্যাম্পাস থেকে কোনো এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয় নাই। আবার So, লকডাউন দিয়েছে তো স্যার 16-17 তারিখে দেখলাম স্যার। কিসের লকডাউন? আওয়ামী লীগের লকডাউন কেউ মানতেছে? সবাই তো স্যার না, বাইরে। স্যার, আচ্ছা, এটা আমরা রাজনৈতিক আলাপ না করি এখন। পরের স্লাইডটা দেখি কি আছে। তো দেখেন রিগ্রেশন কিন্তু আমরা বেসড অন দ্য নাম্বার অফ ভেরিয়েবল, তো ভেরিয়েবল সংখ্যার উপর ভিত্তি করে আমরা রিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল আর একটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল, আমরা আর বেশি পড়বো না, কারণ আপনাদের সিম্পল রিগ্রেশন মডেলের ইকুয়েশনটা করতে পারলেই এনাফ। মাল্টিপল রিগ্রেশন মডেলটা একটু জটিল এবং ইকুয়েশনটা বের করাটা একটু কঠিন। তো ভেরিয়েবল তো আমরা পড়ছি, ভেরিয়েবল তো মনে আছে। ভেরিয়েবল কি, এত বারবার যে ভেরিয়েবল বলি, ভেরিয়েবল হচ্ছে একটা চেঞ্জেবল ক্যারেক্টারিস্টিক্স, যেটা পার্সন টু পার্সন, থিং টু থিং কি করে, ভ্যারি করে। যেমন মানুষের এজ একটা ভেরিয়েবল, মানুষের হাইট একটা ভেরিয়েবল, তারপরে ওয়েট একটা ভেরিয়েবল, ইনকাম ভেরিয়েবল। তার মানে এগুলো পার্সন টু পার্সন চেঞ্জ হয়। মানুষের ইনকাম, আমার যেরকম ইনকাম বা আরেকজনের ইনকাম তো সেটা ডিফারেন্ট। তার মানে কি পার্সন টু পার্সন যেটা চেঞ্জ হয়, থিং টু থিং, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের উপরে বেস করে রিগ্রেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল আর একটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। এখন আমরা শুধুমাত্র এখানে পড়বো হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল, আরেকটা হচ্ছে বেসড অন দ্য নেচার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস রিগ্রেশন মডেল হচ্ছে বিভিন্ন রকমের আছে। তার মানে ওটা হচ্ছে ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে মাল্টিপল। তো আর যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নেচারের উপরে, তাহলে সেটা হচ্ছে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল, তারপরে লজিস্টিক রিগ্রেশন মডেল এন্ড সো অন, আরো টাইপের আছে। আমরা এখান থেকে শুধুমাত্র পড়বো সিম্পল রিগ্রেশন মডেলটা। আর জাস্ট এইগুলো জানলে হবে যে ভেরিয়েবলের উপরে দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল আর একটা মাল্টিপল। আর যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নেচারের উপরে আমরা রিগ্রেশন মডেলকে বিভিন্ন ভাগে ভাগ করি, তাহলে সেটাকে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল বলতে পারি, লজিস্টিক রিগ্রেশন মডেল বলতে পারি। আরো আছে লজিস্টিক রিগ্রেশন মডেল আছে, তারপরে আপনার হচ্ছে প্রবাবিলিটি প্রবিট মডেল আছে, প্রবিট রিগ্রেশন মডেল, সেইগুলো আপনাদের লাগবে না। সো আমরা পরের স্লাইডটা দেখি কি আছে। তো এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা আলটিমেটলি কি, যে রিগ্রেশন মডেল দ্যাট কনসিস্ট অফ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড সিম্পল রিগ্রেশন মডেল। তার মানে যদি কোনো রিগ্রেশন মডেলে একটাই মাত্র যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আমি কিন্তু রিগ্রেশনের ডেফিনেশনের ক্ষেত্রে বলছিলাম যে ডেফিনেশনটা কি, রিগ্রেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা, বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এক বা একের অধিক। সো এখন আমার যদি রিগ্রেশনের মডেলের মধ্যে যদি আমার একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন আমরা বলবো সেটাকে সিম্পল রিগ্রেশন মডেল। এখন আসেন মাল্টিপল রিগ্রেশন মডেল আমরা কখন বলবো, যদি আমাদের রিগ্রেশন মডেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে একটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে যদি দুই বা দুইয়ের অধিক, বা দুই বা দুইয়ের ততোধিক বলেন, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। আমাদের মাল্টিপল রিগ্রেশন মডেল পরীক্ষায় আসবে না, আমাদের শুধুমাত্র সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা আসবে। এখন আপনারা একটা ইকুয়েশন মনে হয় ডান পাশে দেখতে পাচ্ছেন, আমরা দিচ্ছি প্রথমে হচ্ছে yi ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স আই প্লাস, এটাকে আমরা ইরোর বলি, ইরোর আই, তো এটাকে র্যান্ডম ইরোর বা কম্পোনেন্ট বলি। এই যে ডান পাশে যেটা, সেটাই মূলত একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এই রিগ্রেশন মডেলের ক্ষেত্রে এই ওয়াইটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, মনে আছে? আর এই যে এক্স, এই এক্সটাকে আমরা বলছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা। তার মানে এটা আমাদের কি মডেল, এটা আমাদের হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো আমাদের মেইন যে কাজটা হবে,
এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের ভিতর থেকে মানে এই আমাদের একটা ডেটা সেট দেওয়া থাকবে, সেই ডেটা সেটের ভিতর থেকে এই বিটা নট আর বিটা ওয়ানটা আমাদের মানে হিসাব করে বের করতে হবে। তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে দেখেন, যদি আমাদের বিটা নট আর বিটা ওয়ান যদি আমরা বের করতে পারি, এখন এক্স এর ভ্যালু যদি আমি বাড়াই বা কমাই, তার মানে ওয়াইটা কি হবে, এই জায়গায় চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? এবার আসেন বিটা নটটাকে আমরা, এই যে বিটা নট বিটা ওয়ান এইগুলোকে আমরা বলি হচ্ছে প্যারামিটার, কি বলি, বা কোফিসিয়েন্ট বলি, যেটাকে আমরা প্যারামিটার বলি, বা রিগ্রেশনের প্যারামিটার বা রিগ্রেশন কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট মানে সহগ, বা প্যারামিটার তো আপনারা জানেন যেটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা যখন কোনো সংখ্যায় প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি প্যারামিটার। তো কোফিসিয়েন্টটা তো আমরা কোফিসিয়েন্টটাকে তো আমরা এখানে সংখ্যায় হবে, কারণ এক্স এর আগে কোনো ভ্যালু, সেটা +2 3 4 এরকম টাইপের হতে পারে। আর এই বিটা নটটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা কি? ইন্টারসেপ্ট মানে হচ্ছে আপনারা, আমি এখানে যে ক্লাস হইলে দেখাইতে পারতাম যে এখান থেকে যদি আমরা একটা এরকম যদি একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস যদি আঁকাই, আমরা যখন ওই যে সরল রেখার ঢাল যখন করছি, আমাদের মূল বিন্দুগামী সরল রেখা হলে তার যদি যে সেড ইন্টারসেপ্টটা, তাহলে কি সেটা 0 থেকে শুরু হয় না মূল বিন্দুগামী হলে? আর যখন আমাদের যে সেড, ওই যে সি এর মানটা যখন আমাদের থাকে তখন কি হয়, এই সরল রেখাটা একটু উপর থেকে শুরু হয়, তার মানে ওই যে যে এই পাশে যে একটু ফাঁকা জায়গা থাকে 0 থেকে এই যে ওয়াই এর ধরেন 1 ঘর, এটা হচ্ছে আমাদের তখন সেই ইন্টারসেপ্ট। তো ইন্টারসেপ্ট এরকম। তো পপুলেশন এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেপ্ট, আর এটাকে আমরা বলি হচ্ছে স্লপ বা পপুলেশন স্লপ কোফিসিয়েন্ট। তো এই বিটা নট আর এই বিটা ওয়ানটাকে আলটিমেটলি আমাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদের মেইন কাজ। সো এক্সটা আমাদের ইনকাম ধরে নিলাম, আর ওয়াইটা হচ্ছে এক্সপেন্ডিচার। তার মানে দেখেন, ইনকাম যত মানুষের যত চেঞ্জ হবে বা ইনকাম যত কমবে বা বাড়বে, এই বিটা ওয়ান আর এই বিটা নটের ভ্যালু যদি আপনার জানা থাকে, তার মানে এক্সপেন্ডিচারটা মানুষের কিরকম হচ্ছে সেটা আপনি বের করতে পারবেন না। এই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এই বিটা নট আর বিটা ওয়ান যদি আপনার জানা থাকে, ইনকামটা তো আপনার আগে থেকে জানা, এই ভেরিয়েবলটা আপনার আগে থেকে জানা, এই ভেরিয়েবলটাও আপনার জানা, এই ভেরিয়েবলটাও জানা। তো এখন এই বিটা নট আর বিটা ওয়ানের ভ্যালুটা যদি আপনারা বের করতে পারেন, তাহলে এখানে এই ভ্যালুগুলো বা এই ইনকাম এখানে যদি আপনি বসান, যে ধরেন 10 জন মানুষের আপনি ইনকাম নিলেন, তাহলে 10 জন মানুষের যদি আপনি ইনকাম নেন, তাহলে সেই 10 জন মানুষের ইনকাম নিলে সেখান থেকে কি আপনি ইজিলি এই যে এই ওয়াই এর এই যে এটা বের করতে পারবেন না, বাকি 10 জনের আলটিমেটলি কিরকম হচ্ছে তাদের ব্যয়টা। সো এই মেইন আমাদের কাজটা হচ্ছে বিটা নট আর বিটা ওয়ানটা বের করা। তো এটা আসলে আমাদের মেইন যেটা। এখন আসেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কিরকম হবে। মাল্টিপল রিগ্রেশন মডেলটার ক্ষেত্রে হচ্ছে, যখন রিগ্রেশন মডেল দ্যাট কনসিস্ট অফ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড মাল্টিপল রিগ্রেশন মডেল। তো এখানে আমরা বিটা নট প্লাস এক্স আই বিটা 2 জেড আই, তো এইভাবে আমরা দিয়েছি যে তার মানে এইখানে দেখেন, এই যে এটা তো এই বিটা নটটা এটা প্রত্যেকটা রিগ্রেশন মডেলেই থাকবে, সেটা সিম্পল হোক আর মাল্টিপল হোক। এখন দেখেন এই যে এখানে আমাদের এক্স এক্স ধরেন ইনকাম, আর জেড আরেকটা ভেরিয়েবল, দেখছেন ফ্যামিলি সাইজ। তার মানে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা হয়েছে, একটা দুইটা, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই তোমার একটাই, সেটা এক্সপেন্ডিচার, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর বাকি হচ্ছে আমার এই দুইটা হচ্ছে কি ভেরিয়েবল, এই দুইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল। সো এটা ছিল আমাদের মাল্টিপল রিগ্রেশন মডেল। আর ওয়াইটাকে আমরা হচ্ছে ইরর বলছি, কারণ আমরা যখন কোনো কিছু যখন করি স্ট্যাটিস্টিক্যাল ভাষায় কিছু এরর থাকে, কারণ এটা তো 100% তো অ্যাকুরেট কোনো কিছু তো আসবে না। কারণ আপনি যখন কোনো একটা মডেলিং করবেন বা যখন কোনো আপনি একটা থিওরি ডেভেলপমেন্ট করবেন, আলটিমেটলি সেখানে কিছু এরর থেকে যায়। তো সেই এররটাকেই, বাট সেই এররের পরিমাণটা খুবই কম, বাট সেই এররটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করতে পারি, অনেক সময় নেগলেক্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে ইকুয়েশনে এররটাকে লিখছি। বাট আমরা যখন মডেলটা যখন আমরা এস্টিমেট করব, মানে হিসাব করে ফেলবো, তখন এই এররটা আলটিমেটলি 0 হয়ে যায়।
সো আলটিমেটলি আমাদের রিগ্রেশন মডেল ইকুয়েশন কিন্তু এইটুকুই দাঁড়ায়। আমরা যখন মডেলটাকে যখন হিসাব করে ফেলবো, মানে এই যে বিটা নট আর বিটা ওয়ান এর ভ্যালুটা যখন আমি বের করে ফেলবো, তখন আমরা ইরোডটাকে আলটিমেটলি জিরো ধরে নেব। বুঝতে পারছেন কি? আমরা একটু আজানটা শেষ হইলে দেন তারপরে শুরু করছি। হ্যাঁ, জিরো হয়ে যাবে। আর তখন আমরা এটাকে ওয়াই হ্যাট লিখি, ওয়াই হ্যাট আই, কারণ এটাকে আমরা হিসাব করছি, তো এই জন্য এস্টিমেট করছি। এটা হচ্ছে বিটা নট আই বিটা ওয়ান এক্স আই। এখন এই বিটা নট বিটা ওয়ান এটাকে আমরা বিভিন্ন মানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ওয়েতে আমরা এইটাকে হিসাব মানে এই ভ্যালুটা বের করতে পারি, বা এই বিটা ওয়ান আর বিটা নটের ভ্যালুটা আমরা বের করতে পারি। তার মধ্যে সবচেয়ে মোস্ট এবং কমন হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। আপনারা নাম শুনেন নাই, এমএলই মেথড যেটা আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল, এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেথডের মাধ্যমে আমরা বিটা নট আর বিটা ওয়ান এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি, এবং সেখানে অনেক বড় একটা ডেরিভেশন আছে, থিওরি আছে, সেগুলো হিসাব করে দেন এই আলটিমেট এই ফর্মুলাটা আসে এমএলই করার পরে, প্রায় মিনিমাম 2 পেজ বা 3 পেজ করার পরে এই বিটা ওয়ান এর এই ভ্যালুটা আসে। তো এটা তো আর আপনাদের লাগবে না, আপনার তো জাস্ট লাগবে শুধু ফর্মুলাটা। তো এই যে আমরা বললাম না বিটা ওয়ান কে আমরা বলি স্লপ, যেটা ঢাল বলি, আর এই ঢালটা বের করার ফর্মুলাটা খেয়াল করেন যে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথমে আমাদের এক্স যে একটা ভেরিয়েবল থাকবে আর ওয়াই যে আর একটা ভেরিয়েবল থাকবে, কারণ এটা তো সিম্পল, এটা তো মাল্টিপল না, কারণ এক্স আর ওয়াই দুইটাই থাকবে, এর বেশি তো থাকবে না। এটা তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এক্স আর ওয়াই এর প্রথমে এভারেজ বের করব, এভারেজ বের করার পরে এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে সেই এভারেজটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে তাহলে আমরা সবগুলো ভ্যালু কি করব, সিমিলার ওয়েতে ওয়াই এর কি করব, ওয়াই এর প্রত্যেকটা ভ্যালু থেকে ওয়াই এর এভারেজটা বাদ করব, বিয়োগ করব। বিয়োগ করার পরে তার মানে এখানে একটা ভ্যালু পাবো, এখানে আরেকটা ভ্যালু পাবো, সেই প্রত্যেকটা লাইন থেকে এই ভ্যালুর সাথে আবার এই ভ্যালু গুণ করব সিমিলার ওয়েতে, এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ করব, আবার এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ করব, গুণ করার পরে দেন টোটাল আমরা যোগ করব। এইভাবে আমরা করব। আবার আমরা আরেকটা ভাবেও করতে পারি, সেটা আমি ক্লাসে দেখাবো। আমরা বললাম না যে বিভিন্ন ওয়েতে বিটা নট আর বিটা ওয়ান আর বিটা নট এর ভ্যালুটা আমরা বের করতে পারি। তো আমার কাছে এটা মনে হয় একটু সময় লাগবে, আমি ক্লাসে যেটা শেখাবো সেটা ক্যালকুলেটরে অনেক কম সময় লাগবে। তো আর এটা হচ্ছে কি করবে, এটা নিচে আছে এক্স আই থেকে এক্স বার, মানে কি প্রথমে আমরা এক্স এর এভারেজ বের করব, এই লাইন থেকে এভারেজ বের করার পর এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে এভারেজটাকে আমরা কি করব, বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা আলটিমেটলি সেটাকে কি করব, স্কোয়ার করে যোগ করব। এটা কি লিমিট কি 100 পর্যন্ত গুগল মিটে? জি স্যার। জি স্যার। জি স্যার, একটা লিংকে 100 পর্যন্ত কানেক্ট হয়। এটা কি বাড়ানোর কোনো ওয়ে আছে? আর আপনি আরেকটা লিংক প্রিমিয়াম ভার্সন কিনা লাগবে স্যার। দিয়ে দিলে হয়। ও, তার মানে আমি তো এটা জানতাম না। এখানে 101 জন, আমি সহ 101 জন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে এইভাবে আলাদা লিংক দিব। এখন দেখেন এইভাবে আমরা হিসাব করে বিটা ওয়ান এর ভ্যালুটা আমরা পাবো। দেন বিটা ওয়ান এর ভ্যালুটা যদি আমরা পাই, সেখান থেকে আমরা কিন্তু আবার বিটা নটটা বের করতে পারবো। কিরকম? কারণ আমরা তো ওয়াই এর এভারেজ তো বের করতে পারবো, কারণ ওয়াই মানে কি, এই কলামে যে কয়টা আমার ওয়াই থাকবে সবগুলো যোগ করে টোটাল অবজারভেশন সংখ্যা দিয়ে আমরা ভাগ দিয়ে দিব, তার মানে সেটা ওয়াই এভারেজ। সিমিলার ওয়েতে এখানে এক্স যে কয়টা থাকবে, তাহলে এক্স সবগুলো যোগ করে আমরা, কারণ এখানে তো আমরা আগেই তো এক্স বার আর ওয়াই বার বের করে নিচ্ছি, তো সেই ওয়াই বারের সাথে মানে ওয়াই এর যেটা এভারেজ, ওয়াই বার মানে এটাকে আমরা ওয়াই এভারেজ বলছি, মাইনাস এখান থেকে বিটা ওয়ান এর একটা ভ্যালু পাবো, কারণ সবগুলো হিসাব করলে তো সবগুলো তো আমার হচ্ছে হিসাব করে একটা ভ্যালু পাবো না বিটা ওয়ান এর, সেই বিটা ওয়ান এর সাথে আবার এক্স এর এভারেজটাকে আলটিমেটলি আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করে হিসাব বিয়োগ করে দিলে ওয়াই এভারেজ থেকে
যেটা পাবো সেটা আমাদের হচ্ছে বিটা নট ইন্টারসেপ্ট। এইখান থেকে এই ভ্যালুটা দেখেন আমরা এখান থেকে তখন এই মডেলে এই ভ্যালু এই জায়গায় বসাবো। ধরেন এটার ভ্যালু 0.53 আসলো, ধরেন 0.53, তার মানে এটা আমরা তখন লিখবো y hat is equal to 0.53 প্লাস আর বিটা 1 এর ভ্যালু ধরেন 2 পয়েন্ট সামথিং 2.5 আসছে, তখন আমরা এখানে লিখবো 2.5 ইন্টু xi, মানে xi তো আমরা লিখতে পারবো না, তখন আমরা এটাকে x এর ধরেন এটা আমরা লিখবো হচ্ছে ইনকাম, আর তখন আমরা ওয়াইটাকে তখন আমরা লিখবো, তখন আলটিমেটলি আমাদের তখন রিগ্রেশন মডেলটা হবে, ওয়াইটা তো আমাদের এক্সপেন্ডিচার ছিল, তো ধরেন এটা আমার হচ্ছে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু 0.53 প্লাস 2.5 ইন্টু ইনকাম। এটা হচ্ছে আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। দেন সেখান থেকে আমরা আবার ফের কি করব, সেই মডেলটাকে ইন্টারপ্রেট করব। তার মানে আলটিমেটলি আমাদের আর একটা কাজ বাকি থাকবে, এই বিটা নট আর বিটা 1 এর ভ্যালুটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, মানে কিরকম ইন্টারপ্রেট করব। তো এটা আমি এটা আবার ওই যে পরের আরেকটা স্লাইডে আছে পার্ট 2 তে। তো পার্ট 2 কি শুরু করব নাকি থাকবে? স্যার অনেকে তো নয় আজকে এই পর্যন্তই থাকবে স্যার। থাকবে? তাহলে জি স্যার। তাহলে শেয়ার যারা আছেন, যে 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 শেয়ার 4 জন আছেন, আপনারা হচ্ছে আপনাদের ব্যাচে কারা কারা ক্লাস করছে তাদের অ্যাটেন্ডেন্স গুলো নেবেন, নেওয়ার পরে সেইগুলো কিন্তু আমাকে দিবেন। এখানে কিন্তু আমি অলমোস্ট 100 জনকে দেখতে পাচ্ছি, 100 জন, আর হয়তো বা সর্বোচ্চ 5-7 জন বেশি থাকতে পারে, কারণ কয়েকজন। স্যার আমাদের সেকশনে স্যার প্রায় 10 জনের মতো স্যার ক্লাসে ঢুকতে পারতেছে না, গ্রুপে মেসেজ যাচ্ছে। জি স্যার, আমি দিয়ে দেব না স্যার রাতের ভিতরে সব। তাহলে যারা ক্লাসে ঢুকতে পারে নাই, কারণ ওদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, বাট সেটা কিন্তু সবাইরে না। হ্যাঁ, ওকে স্যার, দিচ্ছি একটু পরে। ওকে ঠিক আছে, আজকে দিয়ে দেন, আর আপনারা লিভ নেন, কালকে ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আর আলাইকুম খাতা হচ্ছে একবারে নেক্সট বৃহস্পতিবারে দেখাবনি, খাতা দেখা শেষ।